এবার আমার নীল পদ্মবিল সবার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এ বনের কাউকেই আমি ছাড়বো না। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিবই নিব। টুনি, আমাকে কাজে যেতে হবে, তাড়াতাড়ি ফলগুলো অটোতে তুলে দাও। সব ফল নিয়ে আবার শহরে যেতে হবে। টুকিমা, তুই ওই ঝুড়িটা ফল তুলে ভর্তি কর, আমি এই ভর্তি ঝুড়িটা তোর বাবার কাছে দিয়ে আসছি। আমি বাকি ঝুড়িটা ঘর থেকে আনছি। বাহ, তোর তো দেখছি সব ফল তোলা শেষ। এবারে ঝুড়িটা অটোতে তুলতে হবে। সব ফলের ঝুড়ি অটোতে তোলা শেষ, এবার শহরে যাবার পালা। টুনি, আমি শহরে যাচ্ছি, তুমি টুকিকে নিয়ে সাবধানে থেকো। টোনা অটো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কি সুন্দর নীল পদ্ম! আমি এমন নীল পদ্ম আগে কখনো দেখিনি। তোতা, আমাকে তুমি নীল পদ্ম তুলে দাও। সবার মুখে শুনেছি ওই নীল পদ্ম বিলের পদ্ম তুলতে এলে আর কেউ ঘরে ফিরে যায় না। তুমি এত ভীতু কেন? আচ্ছা চলো, আমি তোমার সাথে যাচ্ছি। তোতা, দেখো, পদ্মের ভিতরে সোনার হাঁস। এই সোনার হাঁস পেলে তো আমরা ধনী হয়ে যাব। তোরাও তো দেখছি লোভী পাখি, অন্যদের মতো তোদেরও শাস্তি প্রাপ্য। এখানে এর আগে যে পাখি লোভ নিয়ে এসেছে তাদেরকে আমি এই বিলের পদ্ম বানিয়ে দিয়েছি, এবার তোদের পালা। এই বলে সোনার হাঁস জাদু বলে তোতা আর টিয়েকে বিলের পদ্ম বানিয়ে দেয়। থাক, এবার বিলের পদ্ম হয়ে পাখিদের লোভের কারণে আমার মাকে হারিয়ে ফেলেছি, তাই এই বিলে যে পাখি আসবে আমি সবাইকে শাস্তি দিব। নীল পদ্ম বিলে যেই পাখি পদ্ম তুলতে আসতো সোনার হাঁস তাদের নীল পদ্মতে পরিণত করে দিত। ধীরে ধীরে নীল পদ্মবিল সব পাখির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ভয়ে কোনো পাখি আর ওই নীল পদ্মবিলে আসতো না। এদিকে অটো চালিয়ে টোনা তার সংসার ভালোভাবেই চালাচ্ছিল। অটোটা এখানে রেখে ওই চায়ের দোকানে একটু চা খেয়ে আসি। টোনা চা খেতে কবুতরের চায়ের দোকানে যায় আর চা খায়। চা খাওয়া শেষ করে যখন টোনা অটোর কাছে আসে তখন টোনা দেখে সেখানে কোনো অটো নেই। এ কি, আমার অটো কোথায় গেল? এখানেই তো অটোটা রেখেছিলাম। কি হয়েছে দাদু? আমার অটোটা এখানে রেখেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। কোথায় গেল অটোটা? অটো খুঁজে আর কোনো লাভ হবে না দাদা, আপনার অটো নিশ্চয়ই চুরি হয়ে গেছে। এখন দিনকালের যে অবস্থা, এভাবে কি অটো রেখে যায়? এবার আমার কি হবে? মহাজনের কাছে ঋণ নিয়ে অটো কিনেছি, এবার আমি ঋণ কি করে শোধ করব? আর কি করে বা সংসার চালাবো? টোনা অটো হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। ঘরের জমানো টাকা দিয়ে মহাজনের সুদের কিছু টাকা শোধ করলেও পুরো টাকা শোধ করতে পারে না। দিন যত যেতে থাকে টোনার পরিবারে অভাব তত বাড়তে থাকে। এদিকে মহাজনের ঋণের টাকা দ্বিগুণ বেড়ে যায়। এ কি মহাজন, আপনি আমার বাড়িতে না এসে কি আর উপায় আছে? আমার টাকা কবে দিবি বল? আগামী 1 সপ্তাহের মধ্যে তুই যদি আমার টাকা সুদে আসলে শোধ করতে না পারিস, তবে আমি তোর বাড়ি ঘর দখল করে নিব, এই বলে দিলাম। এই বলে মহাজন চলে যায়। একদিকে ঘরে খাবারের অভাব, অন্যদিকে মহাজনের ঋণের টাকা। টোনা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। আমি যা খেতে চাইলে সেটাই পাচ্ছি না। টোনা, মেয়েটার কষ্ট যে আর সইতে পারছি না। তুমি একটা কাজ করো, নীল পদ্ম বিলে যাও। ওই পদ্ম বিলে তো অনেক নীল পদ্ম পাওয়া যায়। শহরে তো নীল পদ্মের অনেক চাহিদা। যদি তুমি নীল পদ্ম শহরে বিক্রি করো তবে কিছু টাকা পাওয়া যাবে। আর আমিও ভাবছি মোড়লের বাড়িতে আমি কাজ নিব, দুজনে মিলে কাজ করলে ঠিক এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু শুনেছি ওই নীল পদ্ম বিলে যে একবার যায় সে আর ফিরে আসে না। ঘরে খাবার নেই, এখন এসব ভেবে লাভ নেই টোনা। আমার মনে হয় এসব মিথ্যে কথা। তুমি যাও, ভয় পেও না। আমিও মোড়লের বাড়িতে কাজ নিতে চাই। টুকিমা, তুই ঘরেই থাক। এরপর টোনা পদ্মবিলের দিকে আর টুনি মোড়লের বাড়ির দিকে রওনা হয়ে পড়ে। কি সুন্দর পদ্মবিল! কেন যে পাখিরা এদিকটায় আসে না তা কে জানে। আমি ঝটপট কিছু নীলপদ্ম তুলে নেই। টোনা পদ্মবিলের পদ্ম যখনই তুলতে যাবে তখনই সেই বড় নীল পদ্ম ফোটে।
আর মাঝে থাকা সোনার হাঁস চকচক করতে থাকে। আরে ওটা কি? ওটা তো সোনার হাঁস, নীলপদ্মে সোনার হাঁস। তুই এসেছিস এখানে পদ্ম হতে? তবে থাক পদ্ম হয়ে। সন্ধে তো হয়ে এসেছে, বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। নিশ্চয়ই এতক্ষণে টোনাও বাড়িতে ফিরে এসেছে। আরে টুকি, ঘরে তুই একা? টোনা এখনো ঘরে ফেরেনি? না মা, বাবা তো এখনো ফেরেনি। বাবার আবার কোনো বিপদ হলো না তো? এসব কথা বলে না মা, তোর বাবা ঠিক ফিরে আসবে। হয়তো পদ্ম ফুল তুলে শহরে বিক্রি করতে গেছে। চিন্তা করিস না, ফিরে আসবে। রাত পেরিয়ে ভোর হয়, ভোর গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু টোনা ফিরে আসে না। টুনি টুকি দুজনে মিলে টোনাকে অনেক খুঁজে, কিন্তু কোথাও সে টোনাকে খুঁজে পায় না। মা, বাবাকে তো কোথাও পাচ্ছে না। চলো তো পদ্ম বিলে গিয়ে খুঁজি। মা, ওইদিকে দেখো একটা হাঁস কেমন ছটফট করছে, আর পাশে একটা বড় বাজ পাখি। হাঁস থেকে আমাকে বাঁচানো উচিত মা, নয়তো হাঁস থেকে মেরে ফেলবে। এরপর টুনি লাঠি হাতে বাজ পাখিকে তাড়িয়ে দেয়। আমার সোনার পালক দেখে তোমরা লোভ না করে আমাকে বাঁচালে। সত্যি তোমরা অনেক ভালো পাখি। তুমি এখানে বেশিক্ষণ থেকো না, কেউ তোমাকে দেখলে তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি বরং তোমার মায়ের কাছে যাও। আরে আরে, কি হয়েছে? কাঁদছো কেন? তোমাদের মতো যদি বনের বাকি পাখিরাও হতো, তবে আমি আমার মাকে হারাতাম না। তোমার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, তাই না? কি হয়েছে বলো তো? সে অনেক কথা। আমি আর আমার মা এই পদ্ম বিলেই থাকতাম। আমার মা এই বনের সব পাখিদের সোনার পালক দিয়ে সাহায্য করত। তুমি সোনার হাঁসের থেকে মাত্র 2টি পাখি এনেছো? তুমি কি সারা জীবন গরিব হয়ে এই 2তলা মাটির ঘরে থাকতে চাও? তোমার কি ইচ্ছে নেই এই বনে সুন্দর প্রাসাদ বানানোর? তা থাকবে না কেন, আছে তো। শোনো, এই 2তলা মাটির ঘরকে প্রাসাদ বানাতে হলে ওই সোনার হাঁস আমাদের চাই, বুঝেছো? তুমি এক্ষুনি ওই পদ্ম বিলে যাও আর সোনার হাঁসকে ধরে নিয়ে এসো। হাঁস, অনেক বিপদে পড়ে এসেছি, তুমি একটু পাড়ে উঠে এসো। এবার তোর সব পালক আমাদের হবে। তোরা দুজন এত লোভী, তোরা আমার মাকে মেরে ফেললি। এবার তোরা এর শাস্তি পাবি। এই বনের সব পাখিকে আমি শাস্তি দিব, আর তারপর থেকে এখানে যারাই আসে আমি তাদেরকে পদ্ম বানিয়ে রাখি। ভাবিতে তুমি আমার বাবাকেও পদ্ম বানিয়েছো? হ্যাঁ, আমি তোমার বাবাকেও পদ্ম বানিয়েছি। তবে আমি তোমার বাবাকে মুক্ত করে দিচ্ছি। আমি বুঝে গেছি একজনের জন্য সকলকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি। এ বনের সবাই লোভী নয়। যখন তুমি তোমার ভুলটা বুঝেছো, তখন তুমি সবাইকে মুক্ত করে দাও। তোমরা যখন চাইছো তবে তাই হোক। আর টুনি, এই সোনার পালক 3টে রাখো, মহাজনের ঋণ পরিশোধ করে দিও। এরপর সোনার হাঁস সকলকে পদ্ম ফুল থেকে মুক্ত করে দেয়। আমি আর এখানে থাকবো না, আমি আমার জাদুরাজ্যে চলে যাব। এরপর সোনার হাঁস চলে যায়, আর টুনি সোনার পালক বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ করে দেয়, আর সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। তো বন্ধুরা, একজনের খারাপ কাজের জন্য সকলকে খারাপ ভাবা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখির বসবাস ছিল, কিন্তু এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে সব পশু পাখির বাসা ভেঙে তছনছ হয়ে যায়। আর টুনি সকলের ভাঙা বাসা দেখার জন্য বের হয়, সাথে টুনটুনকেও নিয়ে যায়। মা, তোমার মধ্যে একদমই ঠিক নেই দেখছি। এত ঝড় বৃষ্টি গেল, কই কেউ তো আমাদের খোঁজ খবর নিল না। আমরা বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা তো কেউ দেখতে এলো না। আর তুমি যাচ্ছ সবার খবর নিতে? যেতে তো হবেই রে মা, হাজার হলেও বনের সবাই আমাদের প্রতিবেশী। আমরা তো তোর মামার বাসায় বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টি থেকে বেঁচে গিয়েছি, কিন্তু এ বনের সবাই তো ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। সকলের খোঁজ খবর নেওয়া যে আমাদের দায়িত্ব।
আরে টুনি যে, কোথা থেকে এলি? আমি তো ভেবেছিলাম গতকালে ঝড় বৃষ্টিতে তুই পটল তুলেছিস। আমাদের তো নতুন বাসা থাকতেও রক্ষা পাইনি, তোর তো আবার পুরনো ভাঙাচোরা বাসা। সৃষ্টিকর্তা রক্ষা করলে কিছুই লাগে না কালু দাদা। কিন্তু কালু দাদা, এসব বাঁশ কুড়িয়ে রাখছো কেন? তুমি কি আবার এসব বাঁশ দিয়ে বাসা বানাবে নাকি? না না টনি, যে বাঁশ দিয়ে বাসা বানিয়ে একটা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় না, সেই বাঁশ দিয়ে বাসা বানানোর আর ইচ্ছে নেই। কাকুলি ঠিকই বলেছে, এগুলো ফেলে দিয়ে আমরা নতুন করে বাসা বানাবো টুনি। তবে তো ভালোই হবে। তা কালু দাদা, তোমরা যখন এসব বাঁশ ফেলেই দিবে, তবে তো বাঁশগুলো আমাকে দিতে পারো। তুই বাঁশগুলো নিয়ে যেতে চাস টুনি? তবে নিয়ে যা, আমাদেরও কষ্ট কমবে, শরীরের ক্যালোরিও খরচ হবে না। সেটাও ঠিক বলেছো। টুনটুন, তুই এই ছোট্ট বোঝাটা নে মা, আমি বড় বোঝাটা নিচ্ছি। তুই তো আর এত ভারী বোঝা বইতে পারবি না। টুনির কথা শুনে টুনটুন ছোট্ট বোঝাটা পিঠে নেয়, আর টুনি বড় বোঝাটা পিঠে নেয়। তারপর দুই মা মেয়ে মিলে উড়ে চলে যায়। পোড়া কপাল আমার, 10 দিনের পরিশ্রম এক রাতে শেষ হয়ে গেল। কত কষ্ট করে বাসাটা তৈরি করেছিলাম শক্তপোক্ত এঁটেল মাটি দিয়ে। ভেবেছিলাম বর্ষার মৌসুমটা এ ঘরেই আরামায়েশে কাটিয়ে দেব। সেই শখ আর আমার পূরণ হলো না, উল্টে এই ঘরের মাটি আবার পরিশ্রম করে আমাকেই সরাতে হচ্ছে। পোড়া কপাল আমার। আহারে, বড্ড কষ্ট হচ্ছে তোর, তাই না খরগোশ? আর এখানে তো মাটিও কম না, এতগুলো মাটি তুই একা একা সরাবি কি করে? সেটা ভেবে তো আমার কান্না পাচ্ছে। আমাকে সাহায্য করার মতো তো কেউই নেই। কেউ নেই মানে কি? এই তো আমি জলজান্ত পাখিটা এখানে দাঁড়িয়ে আছি। তুই ঝুড়িতে মাটিগুলো তুলে দে, আমি তুলে নিয়ে যাচ্ছি। আসলে মাটিগুলো আমার দরকার। সত্যি বলছিস টনি? তবে তো ভালোই হবে। নে না টনি, নিয়ে যা মাটিগুলো, আমি ঝুড়িতে তুলে দিচ্ছি। এরপর খরগোশ মাটিগুলো ঝুড়িতে তুলে তুলে দেয়, আর টুনি ঝুড়ি ভর্তি মাটিগুলো নিয়ে যায়। এভাবে টুনি সুখী পায়রার কবুতরের ভাঙা বাসার কাঠগুলো সংগ্রহ করে। তুমি তো দেখছি নৌকাও জোগাড় করে ফেলেছো, কিন্তু মা, তুমি এসব দিয়ে করবে তো কিছু নেই? এসব দিয়ে ঘর বানাবো টুনটুন, আর ঘরটা বানাবো এই নৌকার উপর। সে কারণেই তো কুমির দাদার কাছে নৌকাটা চেয়ে এনেছি। তোমার মাথাটা অনেক পড়ছে, কিন্তু মা, তুমি হঠাৎ নৌকার উপর ঘর বানানোর পরিকল্পনা কেন করেছো বলো তো শুনি? যাতে বন্যা হলেও আশ্রয়ের অভাব না হয়, বন্যার জলে নৌকা ভাসতে পারে, আর আমরা আমাদের ঘরে নিরাপদে থাকতে পারি। টনির এমন বুদ্ধি শুনে টুনটুন তো হতবাক হয়ে যায়, আর টনি টুনটুনের সাহায্য নিয়ে ঘর বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে বনের অন্যান্য পাখিরাও বাসা বানাতে থাকে। বলি, দেখে শুনে ভালোভাবে পেরেকগুলো মারো, এবার যেন আর বাসা ভেঙে না যায়। এক বর্ষার মৌসুমে দুবার ঘর বানাতে হচ্ছে, এবার ঘর ভাঙলে না আমি বাপের বাড়িতে চলে যাব, তবুও বারবার এভাবে ঘর বানাতে পারবো না। হয়েছে সুখী, এত বকবক করো না তো। আমি কি ঘর হারাতে চাই নাকি? আগের বারও তো অনেক শক্তপোক্ত করেই ঘর বানিয়েছিলাম, কে জানতো এক বৃষ্টিতেই ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। হয়েছে, থাক, তুমি আর কথা বলতে এসো না। ঘর বানানোর কাজ করছিলে না, তুমি মনোযোগ দিয়ে ঘর বানাও আর আমাকে শান্তি দাও। এমনি ঘর বানানোর বাঁশ কাঠ এগিয়ে দিতে দিতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। আরে আরে টুনি, কি করছিস তুই? সব পাখিরা গাছের ডালে নতুন বাসা বানাচ্ছে, আর তুই কিনা এই নৌকার উপর একটা ঘর বানাচ্ছিস, তাও আবার আমাদের ফেলে দেয়া বাঁশ কাঠ দিয়ে। আমি একলা পাখি, ছোট্ট ছানাকে নিয়ে তো আর এত বাঁশ কাঠ জোগাড় করা সম্ভব নয়, তাই বলে নৌকার উপর ঘর বানাবি? সত্যি টুনি, তোর কাজকর্ম খুবই হাস্যকর। বানা বানা, একদিন না হয় বনে সব পাখিরা মিলে টুনির ঘর দেখতে আসবো। হাসতে হাসতে কালু কাক সেখান থেকে চলে যায়, আর টুনি কালুর হাসাহাসিকে গুরুত্ব না দিয়ে বাসা বানানোর কাজ করতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কেটে যেতে থাকে। পাখিরাও কঠোর পরিশ্রম করে পুনরায় নতুন ঘর বানিয়ে ফেলে, আর টুনিও কঠোর পরিশ্রম করে নৌকার উপর ঘরটা বানিয়ে ফেলে। আরে আরে তোতা দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এভাবে ঘরে ধাক্কা দিচ্ছ কেন বলো তো? আরে শালিক, আমি ধাক্কা দিয়ে দেখছি আমার ঘরটা কতটা মজবুত হয়েছে। দেখতে পাচ্ছিস না আকাশে কি পরিমাণ মেঘ জমেছে? যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে, তাই তো আগে পরীক্ষা করে দেখছি ঘর ভাঙার সম্ভাবনা আছে কিনা। সত্যি তোতা দাদা, তোমার মাথায় বুদ্ধির হাট বসেছে। তবে তুমি পরীক্ষাই করো, আমি দ্রুত বাসায় যাই।
বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। শালিক দ্রুত উড়ে বাসার দিকে যেতে থাকে আর শালিকের আশঙ্কা সত্যি করে অল্প কিছুক্ষণের মধ্যেই ঝড় বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয় আর পাখিদের বানানো নতুন বাসাও বাতাসের কবলে নড়বড় হয়ে নড়তে থাকে। আরে এ কি হচ্ছে? আমাদের ঘরটা কেমন জানি বাতাসে দুলছে। আমার তো মনে হচ্ছে আমাদের ঘর ভাঙতে আর বেশি দেরি নেই। অযথা ভয় দেখাবে না তো বউ, এমনিতেই আমার ভীষণ ভয় করছে। প্রাণ বাঁচাতে হলে এবার বুঝি ঘর ছেড়ে পালাতে হবে। পালাতে হবে কি বলছো? বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে। ভয় পেয়ে সুখী পায়রা মুহূর্তেই ঘর থেকে বের হয় আর সুখী পায়রার পরই কবুতরও বের হয় আর মুহূর্তেই তাদের বাসাটা ভেঙে পড়ে যায়। এভাবেই সব পাখিদের নতুন বাসা একে একে ভেঙে পড়ে আর পাখিরা কোনো মতো প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়। মা, সত্যি তোমার বুদ্ধিটা আজ আমাকে বড্ড বাঁচাবে ছিল। নৌকার উপর ঘর বানিয়েছিল বলে পান্নার জলেও ভেসে থাকতে পারছি। আমরা নিরাপদ থাকলে হবে, প্রতিবেশীদেরও তো খবর নিতে হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ওদের কাছে যাই। এখন আবার কে এলো? দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? এই যে তোমরা হঠাৎ আমাদের খাইতে কেন? তোমাদের বাসা আবারও ভেঙেছে নাকি? হ্যাঁ টুনটুন, আমাদের সবার বাসা ভেঙেছে আর অথই জলে এই ঘরটা দেখে আমরা সবাই এখানে আশ্রয় নিতে এসেছি। ভালোই করেছো, আমি তো তোমাদের কথাই বলছিলাম। তাছাড়া এই ঘরের সব জিনিস তোমাদের নিকট থেকেই তো চেয়ে নেয়া। সত্যি টুনি, তুই অনেক বুদ্ধিমতী। আমরা বাঁশকাঠ ফেলে দিয়েছিলাম আর তুই সেসব দিয়ে ঘর বানিয়েছিস, আর নৌকাতে ঘর বানিয়েছিস বলে আমি কত হাসাহাসি করেছি। তুই আমাকে ক্ষমা করে দে টুনি। ক্ষমা চাইতে হবে না দাদা, তুমি আমার পরিকল্পনা বুঝতে পারোনি বলে হেসেছো, তাতে তো দোষের কিছু নেই। তোমরা এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। টুনির উদারতা দেখে সকলে খুব খুশি হয়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে সব সম্ভব। বুদ্ধি দিয়ে পরিত্যক্ত জিনিসকেও কাজে লাগানো যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পাশের বনের জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, যদি আবার কালু দাদা আর কাকুলি দিদি যায়। তুমি এখানে দাঁড়াও, আমি কালু দাদাদের ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি, যা। কালু দাদা, কাকুলি দিদি, বাড়িতে আছো? কি হয়েছে রে টনি? সকাল সকাল বাড়িতে এসে ভাবে চিৎকার করছিস কেন? মানে আমরা পাশের বনের জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, তোমরা আমাদের সাথে যাবে নাকি? গেলে তাড়াতাড়ি কুড়োল নিয়ে এসো। আজ আমরা কোথাও কাঠ কাটতে যাব না, আজ সারাদিন আমরা বিশ্রাম করব। তোদের মনে এত লোভ যে প্রতিদিন কাঠ কাটতে যেতে হয়? এত লোভ ভালো না টনি। নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করতে গেলে লোভ হবে কেন? একদিন বসে থাকলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। তোমরা দুজন কাজ করো তো, এজন্য একদিন বিশ্রাম করতে পারো। আমার তো স্বামী নেই, তাই আমাকে প্রতিদিন কাজ করতে হয়। তবে একটা কথা, বসে খেলে রাজার রাজ্য একদিন শেষ হয়ে যায়, তাই সময় থাকতে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। হয়েছে হয়েছে, তোকে এত জ্ঞান দিতে হবে না, এখন এখান থেকে চলে যা তো। এরপর টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর কবুতরকে নিয়ে দুজন পাশের বনের উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা পাশের বনের জঙ্গলে পৌঁছে যায়। টুনি, এই বনের জঙ্গলে তো কোনো মরা গাছই দেখতে পাচ্ছি না। শুধু শুধু এত দূরের পথ কেন যে আসতে গেলাম? কবুতর দাদা, চেষ্টা করলে ঠিক একটা গাছ পাওয়া যাবে। তুমি ওই দিকে খুঁজে দেখো কোনো শুকনো গাছ আছে নাকি, আর আমি এই দিকটাই দেখছি। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি আর কবুতর মরা গাছ খুঁজতে থাকে আর কিছু দূর যেতেই টুনির সাথে একটি খরগোশের দেখা হয়ে যায়। এই যে পাখি, তুমি আমাদের জঙ্গলে এসে কি খুঁজছো? খরগোশ, তুমি তো দেখছি আমাদের মতোই কথা বলতে পারো। আর তোমাদের জঙ্গলে মরা গাছ খুঁজছি কাঠ কাটবো বলে। তুমি যদি আমাকে ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে দাও, তাহলে আমি তোমাকে মরা গাছের সন্ধান দেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পেয়ারা পেড়ে দিচ্ছি।
সত্যি কথা বললেই আমি তোমাকে পেয়ারা পেড়ে দিতাম। এভাবে কখনো যেন মিথ্যে বলো না খরগোশ, মিথ্যে বলা ভালো না। তুমি এখন পেয়ারা খাও, আমি মরা গাছের খোঁজে যাই। তুমি অনেক ভালো পাখি, মিথ্যে বলার পরে রাগ করলে না। আসলে আমার প্রথম কথাটাই সত্যি। আমি তো তোমাকে মিথ্যে বলে পরীক্ষা করছিলাম। তুমি এই পথ দিয়ে একটু সামনে এগিয়ে যাও, তাহলে মারা কাজ পেয়ে যাবে। তুমি তো অনেক চালাক খরগোশ। যাই হোক, ভালো থেকো, আমি এবার আসি। এই তো মরা গাছ পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি কাঠ কেটে নেই, নয়তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এসব বলে টুনি যেই না গাছ কাটতে যাবে, ঠিক তখনই গাছ কথা বলে ওঠে। আমাকে কেটো না, আমাকে কেটো না। এ কি মরা গাছ, তুমি কথা বলছো কি করে? পানির অভাবে আমার শরীর শুকিয়ে গেছে, কিন্তু আমার দেহে এখনো প্রাণ আছে। তুমি যদি আমাকে পানি খাওয়াতে পারো, তাহলে আমি সতেজ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে গাছ, আমি এক্ষুনি তোমার গোড়ায় পানি দিচ্ছি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর জঙ্গলের একটি পুকুর থেকে পানি এনে গাছের গোড়ায় দেয়। আর পানি পেয়ে গাছটি সতেজ হয়ে ওঠে। ও মা, তুমি তো সত্যি সতেজ হয়ে গেলে। শুধু তোমার জন্যই আমি আমার প্রাণ ফিরে পেলাম। সত্যি তুমি অনেক ভালো পাখি। খারাপ পাখি হলে এতক্ষণে আমাকে কেটে নিয়ে যেতে। তুমি আমার উপকার করেছো, আমিও তোমার উপকার করব। এই নাও একটি স্বর্ণমুদ্রার বাক্স, এগুলো বিক্রি করলে তোমার অভাব কেটে যাবে। না না গাছ, আমি এসব নেব না, আমি নিজে পরিশ্রম করে খেতে চাই। তুমি তো পরিশ্রম করে এসব পেলে, তাই এগুলো তোমার জন্যই প্রাপ্য। আরো একটি বাক্স নাও, তোমার বন্ধু কবুতরের জন্য। কিন্তু গাছ, তুমি কি করে জানলে যে আমার বন্ধু আমার সাথে এসেছে? আমার শরীরে পানি ছিল না বলে জাদু শক্তি হারিয়ে গিয়েছিল। পানি পেয়ে সবকিছু ফিরে পেয়েছি, আর জাদুর মাধ্যমে তোমার বিষয়ে সব জানতে পেরে গেছি। আচ্ছা ঠিক আছে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এখন বাড়িতে চলে যাব। এরপর টুনি বাক্স দুটো নিয়ে কবুতরের খোঁজে বেরিয়ে পড়ে আর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কবুতরের দেখা পেয়ে যায়। টুনি, তুই গাছ পেয়েছিস? আমি তো একটা গাছও পেলাম না রে। এ কি, তুই এই বাক্সগুলো কোথায় পেলি? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে আর তারা খুশি মনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা উঠতে উঠতে তাদের বনে পৌঁছে যায়। আর নদীর পাড়ে আসতেই টুনি ও কবুতরের সাথে কালুর দেখা হয়ে যায়। কি রে টুনি কবুতর, তোরা কাঠ কেটে বাক্সের ভিতরে করে নিয়ে আসছিস নাকি? আরে না না কালু দাদা। তারপর কবুতর কালুকে সব কথা খুলে বলে। আমি যদি তোমার সাথে যেতাম তাহলে আমিও একটা স্বর্ণমুদ্রার বাক্স পেতাম। এখন আফসোস করে কোনো লাভ নেই কালু দাদা, তোমাকে আমি ডাকতে গিয়েছিলাম, কিন্তু কাকুলি দিদি আমাকে রাত দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। তবে আফসোস করো না, কাল সকালে আমাদের বাড়িতে এসো। এই স্বর্ণমুদ্রা 3 ভাগ করে 2 ভাগ আমরা নেব আর 1 ভাগ গরিবদের মাঝে বিলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে রে টুনি। টুনি, বাক্স দুটো তোর বাড়িতেই রেখে দে, কাল সকালে গিয়ে ভাগ করব। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, আজকের বাজারের জন্য একটা করে স্বর্ণমুদ্রা নেই। এই নাও তোমার একটা স্বর্ণমুদ্রা। এরপর টুনি ও কবুতর সেখান থেকে চলে যায় আর কালু লাঠি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। কাকুলি, এই কাকুলি, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় বলছি, আজ তোকে মেরে তোর হাত পা ভেঙে দিব। কালু, হঠাৎ তোমার কি হলো? তুমি আমাকে মারতে চাইছো কেন? আমি আবার কি দোষ করলাম? কি দোষ করিসনি সেটা বল। আমাকে টুনিদের সাথে কাট কাটতে যেতে দিসনি কেন? জানিস টুনিরা জাদুই গাছের কাছ থেকে 2 বাক্স স্বর্ণমুদ্রা এনেছে। তোর জন্যই আমি স্বর্ণমুদ্রা পেলাম না। আমি কি এত কিছু জানতাম নাকি? জানলে তো আমরা দুজনে যেতাম। কাল তাহলে আমরাও যাব কালু। ওই জাদুই গাছ এখন তার প্রাণ ফিরে পেয়েছে, এখন আর ওই গাছকে খুঁজেও পাওয়া যাবে না। তাহলে আজ রাতে টুনিদের বাড়িতে গিয়ে স্বর্ণমুদ্রা চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ কাকুলি, তুমি এবার ভালো কথা বলেছো। আমরা পরিশ্রম ছাড়াই স্বর্ণমুদ্রা পেয়ে যাব। হা 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 হা। এসব কথা বলে কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলি চুপি চুপি টুনির বাড়িতে চলে আসে এবং স্বর্ণমুদ্রার বাক্স দুটো নিয়ে সেখান থেকে চলে যায়।
আর সকাল হতেই কবুতর টুনির বাড়িতে চলে আসে। টুনি, টুনি, ঘুম থেকে উঠিসনি? কবুতর দাদা, তুমি এসেছো? আজ এত ঘুম পেয়েছিল যে উঠতেই দেরি হয়ে গেল। যাই হোক, ঘরে এসো, স্বর্ণমুদ্রাগুলো ভাগ করি। এ কি, স্বর্ণমুদ্রার বাক্স কোথায় গেল? মা টুকি, তুই বাক্সগুলো কোথাও রেখেছিস নাকি? না তো মা, আর এত ওজনের বাক্স কি আমি ওঠাতে পারি নাকি? বনের অনেক পাখি তো কাল আমাদের কাছে স্বর্ণমুদ্রার বাক্স দেখেছে। কেউ এসে চুরি করে নিয়ে গেছে টুনি। চল, আমরা সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ কবুতর দাদা, তাই চলো। তোতা দাদা, কিছু মনে করো না, আমাদের স্বর্ণমুদ্রার বাক্স চুরি হয়ে গেছে, তাই আমরা বনের সবার বাড়িতে খুঁজে দেখব। আচ্ছা ঠিক আছে টনি, দেখ। এ কি, টুনিরা আমাদের বাড়িতে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং তাড়াতাড়ি বাড়িতে যাই। এরপর কাকুলি বাড়িতে চলে আসে এবং কালুকে সব কথা খুলে বলে। চিন্তা করো না কাকুলি, আমাদের ঘরে তো কিছু লিচু আছে, সেগুলো নিয়ে আখ খেতে চলো। তারপর দেখো কিভাবে কি করি। আর আমি বাক্সগুলো নিয়ে যাচ্ছি। এখন কি করবে কালু? এখন এখানে লিচু দিয়ে ঘর বানিয়ে বাক্সগুলো রাখবো, তাহলে টুনিরা আমাদের আর ধরতে পারবে না। এভাবে কালু কাকুলি গল্প করছিল, আর তখনই সেই পথ দিয়ে টুকি উড়ে যেতে সবটা শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, এক্ষুনি আমি মাকে নিয়ে আসছি। মা, মা, স্বর্ণমুদ্রার বাক্স কালু আঙ্কেল চুরি করেছে। তুই কি করে জানলি রে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর সবাই মিলে আখ খেতে চলে আসে এবং কালু কাকুলিকে ধরে নিয়ে ক্ষেতের বাইরে চলে আসে। ছি কালু দাদা, তোমরা এত লোভী! সবার ভাগের স্বর্ণমুদ্রা একাই ভোগ করতে চেয়েছিলে। আমাদের ক্ষমা করে দে টুনি, আসলে আমি এত স্বর্ণমুদ্রা দেখে লোভ সামলাতে পারিনি। তোমাদের মতো চোর পাখিদের আমাদের বনে কোনো জায়গা নেই। তোমরা এক্ষুনি বন থেকে চলে যাও, নয়তো সবাই মিলে মেরে হাত পা ভেঙে দিব। না না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আমাদের মেরো না, আমাদের মেরো না তোমরা। এরপর কালু কাকুলি কাঁদতে কাঁদতে বন ছেড়ে অন্য বনে চলে যায়। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে সর্বনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখির বসবাস ছিল, কিন্তু এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে সব পশু পাখির বাসা ভেঙে তছনছ হয়ে যায়। আর টুনি সকলের ভাঙা বাসা দেখার জন্য বের হয়, সাথে টুনটুনকেও নিয়ে যায়। মা, তোমার মধ্যে একদমই জেদ নেই দেখছি। এত ঝড় বৃষ্টি গেল, কই কেউ তো আমাদের খোঁজ খবর নিল না। আমরা বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা তো কেউ দেখতে এলো না। আর তুমি চাচ্ছ সবার খবর নিতে? যেতে তো হবেই রে মা, হাজার হলেও বনের সবাই আমাদের প্রতিবেশী। আমরা তো তোর মামার বাসায় বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টি থেকে বেঁচে গিয়েছি, কিন্তু এ বনের সবাই তো ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। সকলের খোঁজ খবর নেওয়া যে আমাদের দায়িত্ব। আরে টুনি যে, কোথা থেকে এলি? আমি তো ভেবেছিলাম গতকালে ঝড় বৃষ্টিতে তুই পটল তুলেছিস। আমাদের তো নতুন বাসা থাকতেও রক্ষা পাইনি, তোর তো আবার পুরনো ভাঙাচোরা বাসা। সৃষ্টিকর্তা রক্ষা করলে কিছুই লাগে না কালু দাদা। কিন্তু কালু দাদা, এসব বাঁশ কুড়িয়ে রাখছো কেন? তুমি কি আবার এসব বাঁশ দিয়ে বাসা বানাবে নাকি? না না টনি, যে বাঁশ দিয়ে বাসা বানিয়ে একটা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় না, সেই বাঁশ দিয়ে বাসা বানানোর আর ইচ্ছে নেই। কাকুলি ঠিকই বলেছে, এগুলো ফেলে দিয়ে আমরা নতুন করে বাসা বানাবো টুনি। তবে তো ভালোই হবে। তা কালু দাদা, তোমরা যখন এসব বাঁশ ফেলেই দিবে, তবে তো বাঁশগুলো আমাকেই দিতে পারো। তুই বাসগুলো নিয়ে যেতে চাস টুনি? তবে নিয়ে যা, আমাদেরও কষ্ট কমবে, শরীরের ক্যালোরিও খরচ হবে না। সেটাও ঠিক বলেছো। টুনটুন, তুই এই ছোট্ট বোঝাটা নে মা,
আমি বড় বোঝাটা নিচ্ছি, তুই তো আর এত ভারী বোঝা বইতে পারবি না। টুনির কথা শুনে টুনটুন ছোট্ট বোঝাটা পিঠে নেয়, আর টুনি বড় বোঝাটা পিঠে নেয়। তারপর দুই মা মেয়ে মিলে উড়ে চলে যায়। পোড়া কপাল আমার, 10 দিনের পরিশ্রম এক রাতেই শেষ হয়ে গেল। কত কষ্ট করে বাসাটা তৈরি করেছিলাম শক্তপোক্ত এঁটেল মাটি দিয়ে। ভেবেছিলাম বর্ষার মৌসুমটা এ ঘরেই আরামে এসে কাটিয়ে দেব। সেই শখ আর আমার পূরণ হলো না, উল্টে এই ঘরের মাটি আবার পরিশ্রম করে আমাকেই সরাতে হচ্ছে। পোড়া কপাল আমার। আহারে, বড্ড কষ্ট হচ্ছে তোর, তাই না খরগোশ? আর এখানে তো মাটিও কম না, এতগুলো মাটি তুই একা একা সরাবি কি করে? সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে। আমাকে সাহায্য করার মতো তো কেউই নেই। কেউ নেই মানে কি? এই তো আমি জলজ্যান্ত পাখিটা এখানে দাঁড়িয়ে আছি। তুই ঝুড়িতে মাটিগুলো তুলে দে, আমি তুলে নিয়ে যাচ্ছি। আসলে মাটিগুলো আমার দরকার। সত্যি বলছিস টুনি? তবে তো ভালোই হবে। নে না টুনি, নিয়ে যা মাটিগুলো, আমি ঝুড়িতে তুলে দিচ্ছি। এরপর খরগোশ মাটিগুলো ঝুড়িতে তুলে তুলে দেয়, আর টুনি ঝুড়ি ভর্তি মাটিগুলো নিয়ে যায়। এভাবে টুনি সুখী পায়রার কবুতরের ভাঙা বাসার কাঠগুলো সংগ্রহ করে। বাবা, তুমি তো দেখছি নৌকা জোগাড় করে ফেলেছো, কিন্তু মা, তুমি এসব দিয়ে করবে তো কিছু নেই? এসব দিয়ে ঘর বানাবো টুনটুন, আর ঘরটা বানাবো এই নৌকার উপর। সে কারণেই তো কুমির দাদার কাছে এই নৌকাটা চেয়ে এনেছি। তোমার মাথাটা অনেক বুদ্ধি, কিন্তু মা, তুমি হাতের নৌকার উপর ঘর বানানোর পরিকল্পনা কেন করেছো বলো তো শুনি? যাতে বন্যা হলেও আশ্রয়ের অভাব না হয়, বন্যার জলে নৌকা ভাসতে পারে, আর আমরা আমাদের ঘরে নিরাপদেই থাকতে পারি। টুনির এমন বুদ্ধি শুনে টুনটুন তো হতবাক হয়ে যায়, আর টুনি টুনটুনের সাহায্য নিয়ে ঘর বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে বনের অন্যান্য পাখিরাও বাসা বানাতে থাকে। বলি, দেখে শুনে ভালোভাবে পেরেকগুলো মারো, এবার যেন আর বাসা ভেঙে না যায়। এক বর্ষার মৌসুমে দুবার ঘর বানাতে হচ্ছে, এবার ঘর ভাঙলে না আমি বাপের বাড়িতে চলে যাব, তবুও বারবার এভাবে ঘর বানাতে পারবো না। হয়েছে সুখী, এত বকবক করো না তো। আমি কি ঘর হারাতে চাই নাকি? আগের বারও তো অনেক শক্তপোক্ত করে ঘর বানিয়েছিলাম, কে জানতো এক বৃষ্টিতেই ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। হয়েছে, থাক, তুমি আর কথা বলতে এসো না। ঘর বানানোর কাজ করছিলে না, তুমি মনোযোগ দিয়ে ঘর বানাও আর আমাকে শান্তি দাও। এমনি ঘর বানানোর বাঁশ কাঠ এগিয়ে দিতে দিতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। আরে আরে টুনি, কি করছিস তুই? সব পাখিরা গাছের ডালে নতুন বাসা বানাচ্ছে, আর তুই কিনা এই নৌকার উপর একটা ঘর বানাচ্ছিস, তাও আবার আমাদের ফেলে দেয়া বাঁশ কাঠ দিয়ে। আমি একলা পাখি, ছোট্ট ছানাকে নিয়ে তো আর এত বাঁশ কাঠ জোগাড় করা সম্ভব নয়, তাই তো। তাই বলে নৌকার উপর ঘর বানাবি? সত্যি টুনি, তোর কাজকর্ম খুবই হাস্যকর। বানা বানা, একদিন না হয় বনে সব পাখিরা মিলে টুনির ঘর দেখতে আসবো। হাসতে হাসতে কালু কাক সেখান থেকে চলে যায়, আর টুনি কালুর হাসাহাসিকে গুরুত্ব না দিয়ে বাসা বানানোর কাজ করতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কেটে যেতে থাকে। পাখিরাও কঠোর পরিশ্রম করে পুনরায় নতুন ঘর বানিয়ে ফেলে, আর টুনিও কঠোর পরিশ্রম করে নৌকার উপর ঘরটা বানিয়ে ফেলে। আরে আরে তোতা দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এভাবে ঘরে ধাক্কা দিচ্ছ কেন বলো তো? আরে শালিক, আমি ধাক্কা দিয়ে দেখছি আমার ঘরটা কতটা মজবুত হয়েছে। দেখতে পাচ্ছিস না আকাশে কি পরিমাণ মেঘ জমেছে? যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে, তাই তো আগে পরীক্ষা করে দেখছি ঘর ভাঙার সম্ভাবনা আছে কিনা। সত্যি তোতা দাদা, তোমার মাথায় বুদ্ধির হাট বসেছে। তবে তুমি পরীক্ষাই করো, আমি দ্রুত বাসায় যাই, বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। শালিক দ্রুত উড়ে বাসার দিকে যেতে থাকে, আর শালিকের আশঙ্কা সত্যি করে অল্প কিছুক্ষণের মধ্যেই ঝড় বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়, আর পাখিদের বানানো নতুন বাসাও বাতাসের কবলে নড়বড় হয়ে নড়তে থাকে। আরে, এ কি হচ্ছে? আমাদের ঘরটা কেমন জানি বাতাসে দুলছে। আমার তো মনে হচ্ছে আমাদের ঘর ভাঙতে আর বেশি দেরি নেই। অযথা ভয় দেখাবে না তো বউ, এমনিতে আমার ভীষণ ভয় করছে। প্রাণ বাঁচাতে হলে এবার বুঝি ঘর ছেড়ে পালাতে হবে। পালাতে হবে কি বলছো? বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে। ভয় পেয়ে সুখী পায়রা মুহূর্তেই ঘর থেকে বের হয়, আর সুখী পায়রার পরই কবুতরও বের হয়, আর মুহূর্তেই তাদের বাসাটা ভেঙে পড়ে যায়। এভাবে সব পাখিদের নতুন বাসা একে একে ভেঙে পড়ে,
আর পাখিরা কোনো মতো প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়। মা, সত্যি তোমার বুদ্ধিটা আজ আমাকে বড্ড বাঁচালো। নৌকার উপর ঘর বানিয়েছিলে বলে পান্নার জলেও ভেসে থাকতে পারছি। আমরা নিরাপদ থাকলে হবে, প্রতিবেশীদেরও তো খবর নিতে হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ওদের কাছে যাই। এখন আবার কে এলো? দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? এই যে তোমরা হয়তো টামাটির খাইতে কেন? তোমাদের বাসা আবারও ভেঙেছে নাকি? হ্যাঁ টুনটুন, আমাদের সবার বাসা ভেঙেছে। আর অথই জলে এই ঘরটা দেখে আমরা সবাই এখানে আশ্রয় নিতে এসেছি। ভালোই করেছো, আমি তো তোমাদের কথাই বলছিলাম। তাছাড়া এই ঘরের সব জিনিস তোমাদের নিকট থেকেই তো চেয়ে নেয়া। সত্যি টুনি, তুই অনেক বুদ্ধিমতী। আমরা বাঁশকাঠ ফেলে দিয়েছিলাম আর তুই সেসব দিয়ে ঘর বানিয়েছিস। আর নৌকাতে ঘর বানিয়েছিস বলে আমি কত হাসাহাসি করেছি। তুই আমাকে ক্ষমা করে দে টুনি। ক্ষমা চাইতে হবে না দাদা, তুমি আমার পরিকল্পনা বুঝতে পারোনি বলে হেসেছো, তাতে তো দোষের কিছু নেই। তোমরা এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। টুনির উদারতা দেখে সকলে খুব খুশি হয়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে সব সম্ভব। বুদ্ধি দিয়ে পরিত্যক্ত জিনিসকেও কাজে লাগানো যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।